নমস্কার। আজ থেকে 1 মাস আগে একটি ঘটনা ঘটেছিল, তাও মন কি বাতের অনুষ্ঠানে আসারাম বাড়িতে, এবং সেই ঘটনায় বিজেপির বেশ কয়েকজন রক্তাক্ত হয়েছেন, মারাত্মকভাবে জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এতটুকু হিসাব বোধ হয় প্রায় প্রত্যেকের কাছে পরিষ্কার ছিল। তারপর পুলিশ যা যা ব্যবস্থা করলো তা নিয়েও আপনারা অনেকে অবগত আছেন। 1 মাস পর সেখানে মন কি বাতের আয়োজনে আজ সেই এলাকায়, সেই বুথে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার উপস্থিতিতে মন কি বাত শোনার আয়োজন ছিল, যেখান থেকে রাজনৈতিক বার্তা আজকের মুখ্যমন্ত্রী রীতিমতো তার বক্তব্যে, ভাষণে হুঙ্কার ছেড়েছেন। সেই সঙ্গে তিনি তার মতন করে কয়েকটি বক্তব্য রেখেছেন, যে বক্তব্য এই রাজ্যের রাজনৈতিক পারদ ছড়িয়েছে। এই সময়ের মধ্যে অত্যন্ত আলোচিত বিষয় হিসাবে উঠে আসছে সে বক্তব্য। রাজনৈতিক মহল বলছে, মথাকে টার্গেট করে সে বক্তব্য। যারা রাজনীতির নামে কলঙ্কিত করছেন এই সমাজকে বা রাজনীতিকে কলঙ্কিত করছেন, তাদেরকে টার্গেট করা হয়েছে। অতীতের ব্যাখ্যায় মুখ্যমন্ত্রী আজ বলছেন, বা সেই কথাগুলো উল্লেখ করে বলছেন, যারা একটা সময় রাজ্যকে বিষিয়ে তুলেছিল, এই রাজ্যটাকে কলঙ্কিত করেছিল, এই রাজ্যটাকে নানা দিক থেকে গোটা দেশের মধ্যে অন্যভাবে পরিচিত দিয়েছিল, সেদিক থেকে এই সময়ের মধ্যে বিজেপির শাসনামলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন দেশ যখন চলছে একটি গতি লক্ষ্যকে সামনে রেখে, সেদিক থেকে ত্রিপুরায় ডাবল ইঞ্জিনের সরকারের আমলে বিকশিত ত্রিপুরাকে আরও বিকশিত করার লক্ষ্যে এগুচ্ছে 2018 সালের পর ডাক্তার মানিক সাহার বক্তব্যে বিষয়গুলো ফুটে উঠেছে। সেদিক থেকে আজ শুধু বক্তব্যই সেখানে রেখেছেন, তথ্যগুলো বলছেন বা এই সময়ের মধ্যে বিষয়বস্তু উপস্থাপন করে মন কি বাতের আয়োজনকে জোরালোই করছেন তা নয়। কারণ 2026 সালে এডিসি সাধারণ নির্বাচন, 2028 সালে রাজ্যের বিধানসভা নির্বাচন, এত কিছুর মাঝে যদি বলা যেতে পারে এই সময়ের মধ্যে আরও একটি নির্বাচন বা আরও কয়েকটি নির্বাচন খুব জোরালো হচ্ছে, সেটি হচ্ছে নগর সংস্থা নির্বাচনগুলো। এই নির্বাচনগুলোকে সামনে রেখে রাজনৈতিকভাবে বিজেপি তার মতন করে মাটি কামড়ে পড়ে আছে, মাটি কামড়ে ধরে আছে থেকে তার চেয়ে বড় কথা হলো রাজনৈতিক নিশানায় এগুচ্ছেন। সেদিক থেকে কুশাভা ভবনের নেতৃত্ব যেভাবে আজকের দিনটিকে জোরালো করেছেন, এবং সেদিন বা গত মন কি বাতের আয়োজনে যে রাজনৈতিক হিংসার ঘটনা ঘটেছে, সেখানে পাল্টা কর্মসূচি গ্রহণ করে বা পাল্টা মন কি বাত শোনার আয়োজন গ্রহণ করে মূলত বার্তা দিল। বার্তা কিসের বার্তা, সেই বিষয়গুলো নিয়ে আপনারা আজ এই অনুষ্ঠানে কথা বলবেন। আপনাদের প্রত্যেকের কথা শুনবো। শুরুতে অনুরোধ করব, কম সময়ের মধ্যে মূল বক্তব্য উপস্থাপন করবেন। রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে আপনার বক্তব্য রাখবেন, কোনোভাবে অন্যকে আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গিতে এই লাইভ অনুষ্ঠান থেকে এমন কিছু কথা বলবেন না যে কথা নিয়ে অন্যরা অন্যভাবে তা ব্যাখ্যা করার সুযোগ পাবে। আমরা বলি যে রাজনীতি করার আপনার অধিকার আছে, আপনি যে কোনো দল করতে পারেন, যে কোনো দল তার আপনার মতন করে পড়বেন, অন্য দলকে আপনি বিরোধিতা করবেন, কিন্তু শব্দ চয়নে অবশ্যই মাথায় রাখবেন এই অনুষ্ঠানটি লাইভ অনুষ্ঠান, টিভির লাইভ অনুষ্ঠান। সুতরাং আপনার কথাগুলো প্রত্যেকে শুনছেন, প্রত্যেকের কাছে আমরা পৌঁছে দিচ্ছি। আজ মুখ্যমন্ত্রী যেখানে কথাগুলো বলছিলেন, ভাষণ রাখছিলেন, ঠিক 1 মাস আগে সেদিনের ঘটনার পর জিবি হাসপাতালে গিয়েও মুখ্যমন্ত্রী কথা বলছিলেন, প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন। সেদিন কি বলছিলেন মুখ্যমন্ত্রী, আমরা আরেকবার শুনবো। আজ এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। রাজনীতি আমরা করি, কিন্তু রাজনীতি করতে গিয়ে এইরকম অবস্থা ভাবা যায় না। আমরা চাইছি যে এই ধরনের রাজনীতি থেকে আমরা দূরে আসা। আপনারা সবাই জানেন যে ওনার 124তম যে মন কি বাত অনুষ্ঠানটি সারা ত্রিপুরাতে হচ্ছে, সারা ভারতবর্ষে হচ্ছে, মানুষ উদ্গ্রীব হয়ে তাকিয়ে থাকে। এক ভদ্রলোকের বাড়িতে এবং আমাদের যে বুথ 33 নম্বর বুথে আসারাম বাড়ি, সেখানে সবাই মাননীয় প্রধানমন্ত্রীজির যে উনি আজকে যে কথাগুলো রেখেছেন সেগুলো শুনবার জন্য বসেছিল সেখানে। এবং আমাদের নিয়ম অনুসারে যে প্রতি মাসের শেষ রোববারে সেটা হয়, তাই শুনছিল। হঠাৎ করে এই মথার কিছু লোক এসে আক্রমণ করলো, এবং যে বাড়িতে সেখানে তো ভাঙলই। প্রায় আমার কাছে যা খবর আছে 9টার মতো সেই মোটর সাইকেল ভেঙেছে, দুটো গাড়ি ভেঙেছে। কি হচ্ছে তো কি অদ্ভুত। এই রাজনীতি তো আমরা চাইনি। পুলিশের কাজ করবে, আইনের কাজ করবে, কিন্তু এই রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। কোন ধরনের রাজনীতি? 35 বছরের রাজনীতি আমরা দেখেছি, 5 বছরের রাজনীতিও দেখেছি,
আমরা চাইছি একটা সুস্থ পরিবেশ ত্রিপুরাতে আমরা তৈরি করার জন্য, ঠিক আছে? চায়ের জোর দিয়ে যে রাজনীতি হবে, আইনের পথে চলবে এবং কোনো অবস্থায় এগুলোকে আমরা কোনো অবস্থায় এটাকে আমরা কিন্তু স্বীকৃতি দিই না এবং সেটাকে ছাড়া হবে। মহলে কোনো আলোচনা হবে না, এগুলো আলোচনা হচ্ছে, বলেছি যেখানে যা বলার সেই দেখবো আমরা, কিন্তু এটা তো কোনো অবস্থায় ইট ক্যানট বি টলারেড। I have no idea what you have said. I have no idea, but the local people, they know, who has been attacked, they know, they have already expressed, and they already know the culprits also, and accordingly they have lodged the FIR. Accordingly the police will take their own course. আপনারা সেদিন মুখ্যমন্ত্রীর বক্তব্যে যে কথাগুলো বলছিলেন বা মুখ্যমন্ত্রী সেদিন যে বিষয়বস্তু উপস্থাপন করেছেন, তারপর আজ কর্মসূচি থেকে মুখ্যমন্ত্রীর বক্তব্য অর্থাৎ ভাষণ পর্ব আসারামবাড়িতে দাঁড়িয়ে, সেই ভূতে দাঁড়িয়ে যথেষ্ট গুরুত্বপূর্ণ। নমস্কার, কে বলছেন? বাইরে আছেন, কথা শোনাবেন। এখন তো আমরা তিনে যাবো না, কারণ কমিউনিস্টের মাথা উঠে নরেন্দ্র মোদী। এই মোদী এখন তার নাচ পুষ্প করা যায়, তিনি এটা করবেন। কারণ উনি 900 টাকা থেকে পড়েছেন, কমিউনিস্টকে তারা উনি করতে পারবে, এটাই কমিউনিস্টকে লেজের উপর লাগিয়ে লাভ হবে। কারণ তার প্রধানমন্ত্রী এখন কমিউনিস্টকে ধরে আসছে। এখন বলা হয় 4 মাসকে সুস্থ করে ফুটবার জন্য গরম করে এনে দেবেন, যেরকম ভালো হলে সেটা করবেন। উনি ওনাকে ধরে গেছেন কমিউনিস্ট একটা জিনিস, তারা কোনো যদি কাজ করে না, শুধু রাজনীতি। আপনি আপনি হাতে গেছেন রাজনীতি আসুক জানে না, যেখানে তো কেউ আসছে ওই কালো নিয়ে মিশে তারা ক্ষমতাও পাবে না, করার সুযোগ ছিল না, প্রত্যেকে ওরা আছে এটাও চিন্তা না। আজকে জানি এটা ভুল। এবং আজ যে বক্তব্য সেখানে রেখেছেন সেদিনের ঘটনার প্রেক্ষাপটে বলা যেতে পারে আজকের কর্মসূচি অর্থাৎ মন কি বাত শোনার আয়োজন, তাকেও সেখানে জোরালো করা হচ্ছে। আমরা আজ মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনব এবং সেই বক্তব্যে মুখ্যমন্ত্রী যে বিষয়বস্তু উপস্থাপন করেছেন তার প্রেক্ষাপটে আমরা অবশ্যই বিস্তৃত আকারে তিনি বলেছেন শুনব। তার মাঝে আপনাদের প্রত্যেকের বক্তব্য শুনবো। আমরা একেবারে প্রত্যেকের কাছে আরেকবার অনুরোধ করি, আপনারা মূল বক্তব্য খুব সুন্দরভাবে এই অনুষ্ঠানে বলবেন। আপনার বক্তব্য যেন প্রত্যেকে সুস্পষ্টভাবে বুঝতে পারে, আপনি ঠিক সেই লক্ষ্যেই কথা বলবেন। গত বছর আমরা সবাই দেখেছি, মিডিয়াতেও আমরা দেখেছি যে মাননীয় প্রধানমন্ত্রীজির মন কি বাত অনুষ্ঠান দেখতে গিয়ে যেভাবে আক্রান্ত হয়েছে, সেটা শুধু ত্রিপুরাতেই নয়, আসারামবাড়ি খোয়াই নয়, সারা ভারতবর্ষে একটা আমি বলবো কলঙ্কময় একটা অধ্যায় এখানে হয়েছে এবং সেটা কোনো অবস্থায় কাম্য ছিল না। মাননীয় প্রধানমন্ত্রীজির মন কি বাত অনুষ্ঠান, সেখানে কোনো পলিটিক্যাল বিষয় না, রাজনীতির বিষয় না, উনাকে শোনার জন্য উনার মন কি বাত না, সমস্ত ভারতবাসীর মন কি বাত উনার মাধ্যমে উনি শুনতে চান। আজকে আমরা দেখেছি বিভিন্ন আমাদের সেই রাষ্ট্রের যিনি প্রধান এবং আমাদের সবাই যাকে বলে যে দেশকে রক্ষার জন্য যিনি যেভাবে কাজ করছেন, দেশকে শক্তিশালী করার জন্য কাজ করছেন, ওনার মাধ্যমে আমরা জানতে পারি, সেটার নামই হচ্ছে মন কি বাত। সারা পৃথিবীর মধ্যে এমন কোনো রাষ্ট্র নেই যেখানে এই নিয়ে চর্চা হচ্ছে না, যে কীভাবে মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে সাধারণ মানুষের সাথে যে একটা যোগাযোগ, একটা আর্থিক যোগাযোগ, একটা যে কানেকশন, রাজনীতির মধ্যে অনেক সময় ভোটের মাধ্যমে
সংখ্যাধিক্যের কারণে অনেকে অনেক জায়গায় যায়, প্রধানমন্ত্রী হয়, মুখ্যমন্ত্রী হয়, বিভিন্ন পদে আসীন থাকে। কিন্তু আমরা জানি যে প্রধানমন্ত্রীজি সেটা আমাদের শিখিয়েছেন, কারণ কাজের কারণে, কাজের চাপে অনেক সময় সাধারণ মানুষদের সাথে কথা বলার সময় হয় না। কিন্তু এই মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে নমস্কার কেবল যাদের ভোটের কারণে নমস্কার দাদা, আজকে আমি বারোটা মিশন ত্রিপুরা ইউনিটের পক্ষ থেকে বলছি। আমি সুনীল কুমার দাস। আমি ঘরে বই রাজনীতি করি। দেখুন, প্রধানমন্ত্রীর যে মনকাবাদ, যে সমস্ত কথা উনি বলছে, সেই সমস্ত মনকাবাদ হলো জুমলা। আজ পর্যন্ত উনি মনকাবাদের মধ্যে বললো 100তম প্রোগ্রাম উনি করছেন মনকাবাদের। আজ পর্যন্ত বলছে যে যত গাড়িতে আমাদের ভারতবর্ষে বিক্রি করা হয়েছে, সরকারিকরণ করা হবে, তাহলে কোনো চিকিৎসা ব্যবস্থা থাকবে না, সব সরকারিকরণ করা হবে, ফ্রিতে ওষুধ দেওয়া হবে, ফ্রিতে ছেলেমেয়েদেরকে শিক্ষিত করা হবে, প্রত্যেকটা ঘরে বেরোজগারি যারা আছে তারা সরকারের কাছে, ত্রিপুরা সরকারের কাছে বিক্রি করতে হবে। এই সমস্ত না করলে জঙ্গলবাদী বোঝার ব্যবসারে বরবাদ করা, মানুষের বিক্ষোভ ঘটার, করে মানুষ আইন মন কি বাত শুনানোর, এই সমস্ত জঙ্গলবাদী এটা ভারতবর্ষে আর চলবে না। কারণ ভারতবর্ষের প্রত্যেকে জানে বিজেপি সরকার এবং মোদীজির মাধ্যমে ভারতবর্ষ কোন জায়গায় ফিরে যেতেছে। মানুষের সমস্ত রাজনৈতিক পার্টি না, শুধু আপনার কাছে আমি বলছি, হয়তো 12 থেকে 13 বছরের বাচ্চা মোদীজি যেভাবে মা বইয়ের গাড়ি মারে, আপনি ভাবতে পারেন পৃথিবীর মধ্যে, বিশ্বের মধ্যে এইরকম প্রধানমন্ত্রী জঙ্গলবাদী করবে আর ওই সবাই মন দিয়ে শুনবে। আর যারা প্রধানমন্ত্রীর মাধ্যমে রোজগার ভালো, কোটি কোটি টাকা রোজগার, তারাই এখানে বড় বড় ভাষণ দিবে, মানুষ বাঁচবে না। প্রধানমন্ত্রীর কাজ এগুলি না, বইয়া সময় নষ্ট করার। এটা আমরা মানে কি বলবো, কর্ম নিয়ে প্রধানমন্ত্রীকে এই সমস্ত কথা বলেন। বলুন নিজের মধ্যে আগামী আমরা সময় সমস্ত কাজ বন্ধ করে বলুন, যত সরকারি ডিপার্টমেন্ট আছে সরকারিকরণ করা হবে, যত প্রাইভেট হসপিটাল করা হচ্ছে সমস্ত সরকারিকরণ করা হবে, যত প্রাইভেট স্কুল করা হবে সরকারিকরণ করা হবে, যতগুলি মানে সিস্টেম আছে সমস্ত চাকরি দেওয়া হবে, এক সপ্তাহের মধ্যে এক মাসের মধ্যে করবে। এই কথাগুলো বলুন, আমরা এক সপ্তাহ সময় না, এক মাস সময় শুনবো। জঙ্গলবাদী করার সময় নয় ভারতবর্ষে। একদিকে গন্ডগোল, আর মানুষের ব্রেন ওয়াশ করে দেয়, এটা শুধু ব্রেন ওয়াশ করা, দেশটাকে সর্বনাশ করা। আর ওই মূর্খ না হইলে আপনার ইউএস এর মতন লোকটাকে করতে পারে না, যে মহৎ লোক, হ্যাঁ, তিনি একজন মহৎ লোক। যে দেশে সর্বনাশ করতে প্রধানমন্ত্রী, বিদেশে তারই সম্মানটা বেশি দেয়। আর যদি এই দেশ সবচেয়ে বেশি আগে তার দিকে যুদ্ধ করার লাগে পাগল হয়ে থাকে। আপনার মুখে বাহাবা আমেরিকা সবচেয়ে মূর্খ ভারতবর্ষে, আর সবচেয়ে গালি হল প্রধানমন্ত্রী। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, নমস্কার। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী ত্রিপুরা হচ্ছে উনি মন্ত্রী বাঁচিয়েছিলেন আসাম থেকে, যেটা আপনারা আপনাকে বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ গেছেন। আসামের মন্ত্রীবাসের সময় ওনাদের মন্ত্রীবাসের মধ্যে কেনাকিতে আক্রমণ করেছে, নামে ওনারা মুখে আমরা কোনো সাহস নেই। আমি বলবো শুধু ওনাদের প্রোগ্রামের মধ্যে আক্রমণ করেছে অন্য দলের কাছে, কিন্তু অন্য দল আরো সিপিএম, কংগ্রেস, আরো বিভিন্ন দলের পার্টি যে কর্মসূচির মধ্যে ওনাদের দলের ওনাদের যে গুন্ডা পান্ডারা যে আক্রমণ করে, ওইসব সম্বন্ধে যদি অন্য করতেন তাহলে ভালো হতো। কারণ আমরা সবাই সমধিকার সমতা ব্যবস্থার জন্য অধিকার, কিন্তু এখানে ব্যতিক্রমী একটা বিষয় হলো ওনাদের যদি কোনো সমস্যা হয়, ওনাদের যদি কোনো ক্ষতি হয় তাহলে এটা ক্ষতি, আর অন্য দলের পার্টি অন্য দলের কোনো কিছু যদি ক্ষতি হয় এটা কোনো ক্ষতি না। আজকে মনে করেন দেখলাম যুব নেতারা অনেক আলোচনা করেছে, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী
এটা এবং মিশন চৌধুরী মহোদয় ওনারা আলোচনা করেছেন। রাজনীতির নির্দেশিত চিন্তা ভাবনা করে ত্রিপুরা রাজ্যে আজকে অনেক কিছু চর্চা হয়েছে, বিভিন্ন দলের রাজনীতিবিদরা অনেক কিছু চর্চা করেছেন আজকে। কিন্তু সাংবাদিকরা এটা আমি নিন্দনীয় বলি, মন কি বাতের মধ্যে প্রধানমন্ত্রী মন কি বাতের মধ্যে আক্রমণ হয়েছে, এখানে সাপোর্ট করি না। কিন্তু অন্য অন্য দলের যে কর্মীর বাড়ি, কর্মীর উপর আক্রমণ, কর্মীর উপর আক্রমণ, এটা প্রয়োজন আমাদের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী। আইন সবার জন্য সমান। কিন্তু আজকে দেখুন কিছুদিন আগে আপনার একজনের বাড়িতে রক্তদান শিবির করলো বিমানেরা দাম্পত্য সংগঠনের মনে হয় রক্তদান শিবিরের মধ্যে আক্রমণ করলো এবং রক্তদানের মধ্যে মিলিয়ে হবে তাকে কিন্তু নিয়ে গেছে। রক্তদান শিবিরে চলে গেল, রক্ত ফেলে দান করলো, তার বাড়িতে গিয়ে একজন মহিলা, হ্যাঁ উনি ওনাকে তাড়িয়ে দিল ঘর থেকে, কিন্তু তার কোনো প্রতিকার নেই। সোশ্যাল মিডিয়ার মধ্যে এসে বিজেপি নেতারা বিভিন্ন ধরনের লোক হিসেবে তার নিয়ে কোনো মুখ্যমন্ত্রী সাহেবের কোনো আলোচনা নেই। তবে আমরা ত্রিপুরা রাজ্যের মানুষ আসলে একদম খুবই কি বলবো, আমরা আগামীতে সরকার আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল ত্রিপুরা রাজ্যের মধ্যে রাস্তাঘাট, কর্মসূচি এবং যুব সমাজ কর্মসূচি, যেভাবে 50 লক্ষ চাকরি ঘরে ঘরে রোজগার, আসলে বলে আর লাভ নেই। এই যে প্রত্যেক বাড়ির 6 বছর ভোটের কারণে আজকে এই দেশ যারা চালাচ্ছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে আমাদের রাজ্য আমরা যেভাবে আমরা চালাচ্ছি তাদের সাথে কোনো অবস্থায় আমাদের দূরত্ব যেন না কমে তার অনুষ্ঠান। এবং হ্যালো, কথা বলুন। হ্যাঁ স্যার, আপনারা যা বলছেন মহাকাশে রাজনীতির পালন করছে, যা তো ঠিক আছে, রাজনীতির পালন করছে। কথাটার অর্থ হলো কিংবাতে 3 ধরনের সরকার আমরা দেখতে পাচ্ছি। কংগ্রেস জোট, বামফ্রন্ট, সিপিআইএম, বামফ্রন্ট আর হলো এখন বর্তমান বিজেপি গভর্নমেন্ট। 3 ধরনের সরকারের মধ্যে এই সংগঠন তারাই সরকারকে উঠানামা করছে। যেমন ধরেন বামফ্রন্ট আমলে উপজাতি গণমুক্তি পরিষদ, হ্যাঁ তারা 1985 বা 20 বছর রতন রয়েছে, কিন্তু বেশিরভাগই কিন্তু এই ভিত্তিক সংগঠনের গণমুক্তি পরিষদের দ্বারা যারা সরকার পরিচালনা করছে। গণেশের যে ছোট সমাজ সংগঠন হয়েছিল, সংরক্ষিত উপজাতি হয়েছিল বর্তমানে 14টা। এখন শুধু বিজেপি সরকার তারা এত সংগঠনটা পেয়েছিল, তারা তবু তারা হাতে রাখছে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে সংরক্ষিত আসন, তারা যদি দিদিকে যা তারা যদি চান তাই সরকার গঠন করবে। এগুলোই রাজনীতির পারদ চড়ছে। ঠিক আছে, সংরক্ষিত আসন সংরক্ষিত আসন যেদিকে যাবে সেদিকে সরকার গড়বে। এখন রাজনীতি ত্রিপুরাকে হাল হবে, দেখা যাক ভবিষ্যতে কি হবে, আমরা দেখবো, আপনারা দেখবেন। নমস্কার।
নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আজকে তো আপনারা মতার সঙ্গে মন্ত্রীবাসের ব্যাপারটা মুখ্যমন্ত্রীকে বলতে সেটা শুনতে আসছি। মুখ্যমন্ত্রী তো অনেক কিছু কথা বলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রীও বলেন, কিন্তু ওরা যখন সিএম দালাল বলেছিল বামফ্রন্টকে, বামফ্রন্ট যারা করেন তাদেরকে সিএম দালাল বলে গালিগালাজ দিত, বিভিন্ন সময় বিভিন্ন কথা বলতো। এখনো কি গালিগালাজ দেবেন কি? আমাদের আপনাদের মাধ্যমে এদের কাছে প্রশ্ন, মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমান মুখ্যমন্ত্রী, এখন ওরা কাদেরকে বলবেন সিএম দালাল? সেই কথাটা কি আর বলবেন না? এখন ওদের মিত্রতা বন্ধুত্ব আর বলবেন না, সঙ্গে বন্ধুত্ব হোক, আর বাড়ি ঘর ভাঙবেন না, আর তাদের সঙ্গে ঝগড়া করবেন না। মনে হয় ওরা প্রধানমন্ত্রী ওনাকে পতাকা দিয়ে ওনার সমস্ত জানালো। আমরাও এটাকে ধন্যবাদ জানাই, যেহেতু সঙ্গে বন্ধুত্ব থাকাই রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব, সেটা আমরা স্বাগত জানাই। কিন্তু আমেরিকার সঙ্গে বন্ধুত্ব না হলে সেটা আবার স্বাগত জানানো যাবে। আমরা কিন্তু সব সঙ্গে বন্ধুত্ব থাকুক। উনি যেটা ভালো মনে করছে সেটা সবচেয়ে ভালো লাগলো। চিনিতে উনি নিজে বললেন, কিন্তু ওনার দলের মানুষরা কিন্তু চীনের মানুষকে দেখতে পারেন না। বিভিন্ন সময় বিভিন্ন চিন্তা করে বলেন বিপদ দলাল সম্পর্কে। হ্যাঁ, এই ইলমকি মুখ্যমন্ত্রী পর্যন্ত বলেছিলেন, বিভিন্ন ভাবে আমরা দেখছিলাম যখন তাদের বামপন্থের সঙ্গে তাদের লাগালাগি বা বিভিন্ন ইত্যাদি লাগালাগি করতো। সেই কথাগুলি আর কি বলবেন? এটা জানিয়ে দেন, যেটা আমরা আর বলবো না, সেই কথাটা আমরা শুনবো না, আবার কখন বলবেন সেটাও বলে দিন আশা করছি। আর এখানে মন কি বাদ, সেই জিনিসটা কিন্তু আমার মনে হয় এই যে চিত্রমতার যে একটা দল, সেই দলের তারা কিন্তু ভালোবাসেন না। আরো আগে থেকে আমরা দেখেছি মহাজিবাদ যখন চিত্রমতার দলে তারা আক্রমণ করতো। যার কাছে ভালো না লাগবে, কারণ তাদের কাছে নিয়ে মহাজিবাদ চালালে তারা কি ভালো লাগতো? তারা কিন্তু আসলে আক্রমণ করতো। তখনও তো আমরা যতটুকু জানি বিজেপিকে তারা মনটাল মেনে নিতে পারে। হয়তো মাননীয় শিশু মহাশয় উনি রাজা বলে সংগঠন করতেন, আর এদিকে কত রকমের মিথ্যার ঝুলি দিয়ে এদেরকে সম্রাট বলে উনি যে বলতে পারবেন আর শিক্ষা বলতে পারবেন। তার জন্য শিক্ষা দলের মানুষটা কিন্তু মনে প্রাণে দিচ্ছে তার ভালোবাসেন না। পৃথিবীতে ভালোবাসার মতো কিন্তু মানুষ আমার মনে হয় কমে গেছে। কারণ যে প্রতিশ্রুতিগুলি নির্বাচনে দিয়েছিল লাভাহারে, সেই প্রতিশ্রুতি একটাও পালন করেনি। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমার সঙ্গে বলছিলাম আসলে 24তম সংসদের আজকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীরা সেখানে দেখা হয়েছে শুধু সামনে বিদেশ নির্বাচন এবং তাদের নির্বাচন। আসলে মন কি বাতের জন্য যে মুখ্যমন্ত্রীকে হেরল্লাই যেতে হয়, এটা কিন্তু আসলে মন কি বাতের জন্য নয়, টাকা টার্গেট করা। আমার মনে হয় দুঃখ হয়, কারণ মুখ্যমন্ত্রী মানুষ এত উন্মাদ কেন? মুখ্যমন্ত্রীকে যেতে হবে, এখানে কি বলতে হবে টাকা অন্যায় করেছে শুধু নির্বাচনের জন্য। রাজ্যে অনেক অনেক কাজ মুখ্যমন্ত্রীর, এরকম মুখ্যমন্ত্রী পাওয়া আমাদের বড় কঠিন। ব্যক্তি ভদ্রবিন্দ সত্যি মানুষ ওনাকে দিয়ে তাকে বলেছে এখানে যেতে বলতে হবে, শুধু অন্য কোনো কিছু না, কিন্তু শুধু নির্বাচন। মতাকে নিতে করো দাদা, মতাকে নিতে করতে হোক। রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্দেশ্যে বলছি, আপনারা সঠিক চিন্তা ভাবনা করুন, মতার গান ফেলে দেবে। এই রাজ্যের ইতিহাসে কোনো আঞ্চলিক দল 5 বছর করতে পারেনি। আপনারা দেখুন, আমার যদি আপনার ভালো জানুন, আমি আপনার রাজ্যের মুখ্যমন্ত্রী বলছি, মতার পেছনে যাবেন না। এই আজকে আপনার সেখানে না দিয়ে দিয়ে মতাকে আরো হায়ার করেছেন, কারো লোকে হায়ার করুন, ওরা চায়। এবং সমস্ত রাষ্ট্রের কাছে নমস্কার, কে বলছেন? কথা বলুন।
আজকে মাননীয় মুখ্যমন্ত্রী হাউস থেকে বলতে পারলো না কে করলো ঘটনাটা, আমি দুঃখজনক হইল। কিন্তু যখন তাদের দলে তারা স্লোগান দিয়া আপনাদের অফিস ভাঙচুর করে, মেলামাট অফিস ভাঙচুর করে, বিভিন্ন দলে তারা উপর আক্রমণ করে, তখন উনি কিন্তু দুঃখ একদিন প্রকাশ করলেন দুঃখ যে এটা দুঃখজনক ঘটনা। মাননীয় মুখ্যমন্ত্রী দেখেন, আমরা গ্রাম অঞ্চলের মানুষ, আমরা মঞ্চের বা জিনিসটার যে আলুর মতো না পেটের মতো খায় না না করছে, এটা কিন্তু আমরা বুঝি না। আমরা বুঝি অর্থনৈতিক সমাজের কর্মসংস্থান থাকতে সেইটি আমরা বুঝি। মাননীয় প্রধানমন্ত্রী মঞ্চে বা অনুষ্ঠানে যে ত্রিপুরার যে প্রতিশ্রুতির কথা বলছিল, সেই প্রতিশ্রুতির কথা ইংলিশে বলে না কোনো যে মন্ত্রীরা করতেছে প্রতি মাসে মাসে যে আমরা এই প্রতিশ্রুতি দিচ্ছা, আমরা এই প্রতিশ্রুতি পালন করান এই কথাটা বলে না। সেটা মানে পাগলের তলাকে শুনবো কনসেন। আর এই দল ছিল চীনের দল, চীনে যাও বেসামায় গড়তে যাও, সেই দলের প্রধানমন্ত্রী চীন সফর। তাদের তারা কতটুক আমাদের জন্য গরিব মানুষের জন্য করবে, সেই উত্তর বিভিন্ন কারণ দিবে এবং মাননীয় মুখ্যমন্ত্রী দিবে, সেই স্লোগানের উত্তর দিবে না। তাদের নিজের উপর ব্যবহার করে তখন দুঃখজনক ঘটনা কে করছে সেই কথাটা বলতে পারে না। তাদের বিজেপির নেতারা ফেসবুকে লাইভ বকাবদ্ধ করে মানুষকে ফোন করার হুমকি দেয়। মাননীয় মুখ্যমন্ত্রী এখন অব্দি স্বরাষ্ট্র বছর দিয়া ওনাকে গ্রেফতার করতে পারলো না। সেই জন্য মুখ্যমন্ত্রী আর এই জন্য প্রধানমন্ত্রী দেশের থাকলে দেশের অবস্থা কি হবে বিক্রি করে নিচ্ছে। মঞ্চের অনুষ্ঠান করে বড় মাননীয় প্রধানমন্ত্রী যে কতটা সংস্থা বিক্রি করতে দেশ সরকারের কাছে, সেই কথাটা বললাম আমরা শুনি। আর আমি 1 লাখ শোনানোর জন্য আসি আমরা এটুকুই কথা। নমস্কার, কে বলছেন? সেখান থেকে ওরা চিন্তায় আছে যে মাননীয় প্রধানমন্ত্রী বলছিলাম কথা বলুন। বলছিলাম দেখুন, মাথাকে টার্গেট করছে, মাথা টার্গেট করছে কারণ হলো দেখুন গত মাসে যে এমন বিবাদের বিষয়টা এলাকায় রাজনৈতিক অভিজ্ঞ বাড়া মধ্যে তো খুব খবর রাখে না। ওনাদের পাওয়া ইত্যাদি বিষয়ে খবর রাখে। দেওয়া হয়েছিল থেকে শুরু করে এলাকা রাজ্য বিভিন্ন বিষয়। আর এরা ঠিক আছে প্রধানমন্ত্রীর মানে কোন রাজনৈতিক দলের হয় না থাকা দেশের প্রধানমন্ত্রী কয়জনে গেছে আমি তো এখন পর্যন্ত মনে করুন কত দলে জানি না। আমি এখন পর্যন্ত ভোট দিয়েছি, ভোট দিয়েছি। কার বা এগুলো আমরা আমি ব্যক্তিগত আমি ভালোবাসি। যখন থেকে মানে মিডিয়া সামনে আসে না তখন তো ওনার কথাই মানে ওনার ভিতরে কি আছে না আছে সেগুলি জেনে আমার কি হবে, জনগণের ভিতরে কি আছে সেটা জানার প্রয়োজন, সেটা উত্তর দেওয়া মানে দায়িত্ব কর্তব্য ছিল। কিন্তু ওই যে ভাঙচুর হয়েছে সেগুলি মানে বোঝানো, কিন্তু কয়জনও দেখে এগুলি রেকর্ডের কিছু ভিডিও এগুলো দেখে মঙ্গল হচ্ছে হয় না। আমি ব্যক্তিগত বলি এখন পর্যন্ত আমি এসব দেখিনি। আমার কাছে এগুলি কোনো গুরুত্ব নেই, কোনো প্রয়োজন নেই। যাই হোক মানে ওনার বিষয়ে বা ওনার দলের বিষয়ে কিন্তু ওই ভাঙচুর তারপর সম্ভবত মুখ্যমন্ত্রী দিয়েছেন সেটা না টার্গেট করছে বিজেপিকে। উল্টা পাল্টা বলে প্রতারণা দেখাচ্ছে। আর ওনাদের যে মাথার যে সুপ্রিম ওনাদেরকে বিক্ষোভে গ্রামের মানুষ কিন্তু মোটামুটি 90% সহজ সরল তার জন্য বলে আমার জন্য মানুষ থাকে। কেন বলবো এসব
আগে বাজে ঘটা এরকম হয়তো এরকম হতে পারে আইনি ব্যবস্থা তো হয়েছে। তো সামনে তো আসছে, আর আপনারা বলছেন মাথা ব্যথা করে যাচ্ছে। মাথা বর্তমানে এদের মধ্যে মাথার পিছনে ভর্তি করে রাখছে সাহায্য মাথার মানে হাতে নয়, মানে ছায়া ধরতে পারবে মানে হবে রাজ্য বিজেপিকে বা কেন্দ্রীয় বিজেপি রাজ্যে শাসন ব্যবস্থা ফিরিয়ে থাকবে। বর্তমানে কথা বলছি, কোনটা মানে কল্পনা করতে পারবে না। ওরা চিন্তায় আছে যে মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী কিভাবে এই কাজটা করছেন। আর কোথাও নেই, পৃথিবীর কোনো জায়গায় এরকম মন কি বাত অনুষ্ঠান কোনো রাষ্ট্রপ্রধানরা করেন না। এরকম একটা মন কি বাত অনুষ্ঠান যার মধ্যে কোনো অবস্থায় আজকেও আপনারা শুনেছেন যে ব্যক্তি যত কিছুদিন ধরে কথা বলি না, কারণ আমরা অনেক সময় কথা আগিয়েও বলতে পারি না, কারণ কথা বলাটা ক্ষমতা থাকা লাগে আর কি, সেটা আমার মধ্যে হয়তো না। এখন আমি বলছিলাম তার মধ্যে কোনো অবস্থায় আজকেও আপনারা শুনেছেন কোনো জায়গার মধ্যে রাজনীতির কিছু এখানে ছিল না। এইরকম অনুষ্ঠানে এই 30 নম্বর বুথে এই খোয়াই ডিস্ট্রিক্ট আসারাম বাড়িতে কি করে যে আমাদের যারা কার্যকর্তারা সেখানে শুনছিলেন, আমি নিজেও দেখেছি, ছোট একটা ওদের কাছে বড় টিভিও ছিল না, মোবাইলের মাধ্যমে সেটা দেখছিলেন। এটা টিপ অফ দ্য আইসবার্গ। মানুষ প্রধানমন্ত্রীকে চায়, মানুষ প্রধানমন্ত্রীকে শুনতে চায়, তাদের উপর আক্রমণ, তাদেরকে শারীরিকভাবে আক্রমণ করেছে, তাদের যে বাড়িঘর, ওখানকার যে গাড়ি, যেভাবে ওদেরকে নষ্ট করা হয়েছে, এবং এখান থেকে বেশ কয়েকজন গুরুতর আক্রান্ত হয়ে শেষ পর্যন্ত জীবিতও যেতে হয়েছে। আমি নিজেও সেখানে গিয়েছিলাম। এটা কি অদ্ভুত অদ্ভুত এই ধরনের কালচার আমাদের ত্রিপুরাতে আগে ছিল 35 বছর, এবং যে 5 বছরের আমরা দেখেছি আগের যে সরকার, যে কংগ্রেসের যে সরকার, তাদেরকে আমরা দেখতাম। আমরা তো এই রাজনীতি থেকে বেরোতে চাই। আমরা কিন্তু কীরকম অবস্থা এখানে, সব ধরনের এই ধরনের যখন আমাদের প্রোগ্রাম হয় সেখানে সব লোক আসতে পারে। এখানে নমস্কার, কেবল এমন না যে সরকারি লোক আসতে পারবে না, সেরকম না, বা সরকারি বিষয়টা হচ্ছে আজ রাজনীতির পারদ চড়ছে মাথাকে টার্গেট করে আজ একটি কর্মসূচি বা কর্ম উদ্যোগ বলতে পারেন। আসারামবাড়িতে গত মন কি বাতে সেখানে একটি কর্মসূচি ছিল, মন কি বাত শোনার কর্মসূচি, সেখানে আক্রমণ হয়েছিল। 1 মাস পর মন কি বাতে সেখানেই মুখ্যমন্ত্রী গেছেন, মন কি বাত শুনেছেন, সেখানেও বক্তব্য রেখেছেন। আসতে পারবে না সেরকম না, বা সরকারি লোক দেখতে পারবে না সেরকম না, সব মানুষ আসতে পারে। সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে আজকে আমরা যে কলঙ্কময় একটা বিষয় আমরা দেখলাম, সেটা কোনোদিন আমরা ভুলব না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি নিতে বাধ্য হয়েছি। আমি যাই বিভিন্ন জায়গায়, যে নেক্সট যে মন কি বাত অনুষ্ঠান হবে এই আসারাম বাড়িতে 30 নম্বর বুথে আমি আসবো, এবং সবাইকে নিয়ে আমি আসবো, সমস্ত মানুষের সাথে আমি থাকবো, এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে কথা আমরা শুনবো। আজকে অত্যন্ত আমার ভালো লাগছে যে একটা বিরাট মাত্রায় আমাদের জনজাতি ভাই বোন, বাঙালি ভাই বোন সবাই আমরা এখানে একত্রিত হয়েছি। আমরা জাতি জনজাতি, আমরা সবাই ভাই ভাই। আমাদের মধ্যে কোনো রকম বিভেদ নেই, এবং সেটা থাকাও উচিত নয়। মাননীয় প্রধানমন্ত্রী যে একটু আগে বললেন এক ভারত শ্রেষ্ঠ ভারত, আমরা বলছি এক ভারত শ্রেষ্ঠ ভারত তখনই হবে যখন এক এক রাজ্য শ্রেষ্ঠ হবে। তবে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা নারা দিয়েছি। আমরা যদি সবাই একসাথে আমরা না থাকি,
সৌভাতৃত্বের ভোট যদি আমাদের মধ্যে না থাকে, এই ভাইচারা যদি আমাদের মধ্যে নিজেদের না থাকে, তাহলে কি করে ডেভেলপমেন্ট হবে, কিভাবে উন্নতি হবে? আজকে আমরা একটু আগে মাননীয় প্রধানমন্ত্রীজির যে স্পোর্টস নিয়ে উনার কথা বলছেন, তো স্পোর্টস নিয়ে কথা রেখেছেন। এর মধ্যে একটা কথা বলা ছিল, মাননীয় মুখ্যমন্ত্রী যে বলছেন যে মন কি বাতের সময় মতাধিকারীরা আক্রমণ করেছে, সেটা ভালো নয়, সেটা আশ্চর্য হয়েছেন। উনি বলেছেন বামফ্রন্টের আমলে এরকম ছিল, কংগ্রেসের আমলে ছিল, ওনার আমলে বরঞ্চ বামফ্রন্ট যতদিন মিটিং করেছে, ম্যাক্সিমাম মিটিং কিন্তু আক্রমণ করেছে বিজেপির লোকরা। মাননীয় মুখ্যমন্ত্রী কি সেটা এখনো জানার অজানার ভান ধরে বসে আছেন? কেন অজানার ভান ধরে বসে আছেন? তিনি তো জানেন ত্রিপুরা রাজ্যে কি চলেছে। ত্রিপুরা রাজ্যে বামফ্রন্টের যত পার্টির সাথে সমস্ত পার্টি ধ্বংস করলেন, ইভেন কংগ্রেসেরও ধ্বংস করলেন। তারপরে এখন তারা যারা সেই মিটিং করেন, সমস্ত মিটিং সকাল থেকে দিনের বেলা ওরা আক্রমণ করে আপনাদের টিভি চ্যানেলটা দিনের বেলা খুলে দিয়েছিল। বামফ্রন্টের যে পার্টি আক্রমণ করেছিল, গাড়িগুলি পুড়েছিল, তখন কি ভালো লাগছিল? মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তখন ভালো লাগছিল কি আপনাদের মাধ্যমে আমরা জানার আছে উনি একবার বলুক যে বামফ্রন্টটি যখন বাইরে ছিল, তাদের পার্টিগুলি ধ্বংস করেছিল, তাদের মিটিং আক্রমণ করেছে, এগুলি আমাদের কাছে ভালো লাগে। সেটা প্রকাশ্যে বলেনি কেন? উনি তো মুখ্যমন্ত্রী, উনি বলুক আমরাও যাচ্ছি দেখা। তাহলে এখন ঠিক আমার তারা আক্রমণ করে সেটাকে উনি নিন্দার ফল চালাচ্ছেন। আর উনার দলের লোকরা যখন আক্রমণ করে তখন তারা স্বাগত জানাচ্ছেন, তাদেরকে আদর করে, তাদেরকে মাথায় উপর রেখে তাদেরকে পুরস্কৃত করেছিলেন। বিভিন্ন জায়গায় যখন রিভিউ করেছে, তাদের দল যখন সাইড বাহিনী তৈরি করে মানুষের বাড়ি ঘর আক্রমণ করেছে, সমস্ত কতটি আক্রমণ করেছে, কতটি রাবার বাগান করেছে, কত জায়গায় তারা আক্রমণ করছে, কতটি মানুষ হয়েছে, সবাইকে নির্বাচনে মেরে ফেলবে। এটা কি এটা কি ভালো রাজস্ব? এটা জঙ্গল রাজস্ব ছিল না? এখন উনি মন কি বাত যখন আক্রমণ করেছে সেটাকে তিনি নিন্দা জানাচ্ছে। আর ওনার আমলে যে সমস্ত ঘটনাগুলি হয়েছিল সেটাও তো নিন্দা জানায় না। কেন এত বিচারিতা? কেন এত বিচারিতা? বলে উনি যখন ওনার দলের ভিতরে এই ধরনের সাজাবেন, ওই দলের আক্রমণে কিন্তু নিজে পড়তে হবে। আমরা একটা প্রবাদ বাক্য আছে, নিজের ছেলেকে যখন খারাপের দিকে নিয়ে যাবো বা কোনো মা বাবা, সেই মা বাবা কিন্তু সেই ছেলে মায়ের কিছু খাইতে হয়। কিন্তু মুখ্যমন্ত্রী মনে হয় জানেন না, তার জন্য ওনার দলের ভিতরে বলতে সেই ধরনের শিখাচ্ছেন। আর ওখানে এখন আর্থিক যে আছেন চিত্রমতা দলীয় যেন আক্রমণ করছে, চিত্রমতার দলের আক্রমণ সামনে উনি দেখবেন, চোখে টানা দেখবেন, চোখে ভূত দেখবেন। আর সিনেট চালালো আর মনে হয় আর বলবেন না, কারণ সিনেটে এখন ওনার প্রধানমন্ত্রী আগুনে এখন চীনে গিয়ে চীনে যখন গেছে সিনেট চালাও তো বলবেন না, সিনেট চালাও বলবেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি আলোচনা থেকে বলছি। কথা বলুন। কথা বলছিলাম কি আপনার যদি অশিক্ষিত লোকের শিক্ষিত কথা শুনতে হবে তাহলে তো আপনার হামলা হবে না। আমরা তো অশিক্ষিত লোকের কথা যদি শুনতে হয় তাহলে তো হামলা হবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনি শিক্ষাগত কোনো যোগ্যতা নেই। আমাদের ত্রিপুরা রাজ্যে যে মুখ্যমন্ত্রী আছে অনেক শিক্ষা আছে, উনি আমাদের সামনে বড় হয়েছে, নাগন সাহেব ছিলেন, ঠিক আছে না? উনি 3-4 ভাই আছে, বোন আছে, তপন আছে, অপুষা আছে, সবাই আমরা ছিলেন। উনি তো শিক্ষিত লোক একজন। উনি শিক্ষিত লোকে কিভাবে অশিক্ষিত কথা বলে? 1 নাম্বার। 2 নাম্বার হলো একজন রাজ্যের মানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, উনি শিক্ষার কোনো আগ্রহ দেখাতে পারে না।
পারবো না। এই পিস্তলটা এবার দেখা গেছে আমার পিস্তলের 50 লাখ সব কিছু আছে, ঠিক আছে না? এটা আমি বলতে পারবো। আর প্লাস আমার বন্ধু বান্ধব বলতে পারবে ও আমি ওর বন্ধু বান্ধবের সঙ্গে পিস্তলে লেখাপড়া করেছি। আমার বন্ধু বান্ধবের সঙ্গে টাকা মিলে অনেক কবে কোন সালে কোন স্কুলে কোন কলেজে লেখাপড়া করেছে আমার বন্ধু বান্ধব নেই। দু জায়গাতে বড় বন্ধু বান্ধব নেই। অশিক্ষিত লোকের কেন আপনার মন কি বা শুনবেন? আমার প্রশ্নটা উনি হিসেবে একজন অশিক্ষিত, কোন যোগ্যতা নেই উনি। অশিক্ষিত লোকের একটাই বলতে থাকে কিভাবে চুরি করতে হয়, কিভাবে রাজ্যকে মানে চুরির রাস্তা, কিভাবে সাধারণের রাস্তা, এটা নির্বাচন ব্যবস্থা হয়। কিন্তু অশিক্ষিত লোকের কাছে থাকে, শিক্ষিত লোকের কাছে এই জিনিসগুলো থাকবে না। আপনার সবসময় মনে রাখবেন, আপনার আজকে চিন্তা করে থাকবেন ওনার ইয়েতে একটা কংগ্রেসের প্রোগ্রামে একটা লোক কংগ্রেসের থেকে ওনাকে বহিষ্কার করেছে অলরেডি। ওর লোক বলেছে প্রধানমন্ত্রী খারাপ ভালো না, ঠিক আছে? তো যেগুলো একটা বাচ্চা খারাপ হচ্ছে, বাচ্চাটা খারাপ হয়েছে বলে এই জন্য বিহারে কংগ্রেস পার্টির উপরে হামলা, পার্টি অফিসে পার্টি কংগ্রেসের উপর প্রবেশ দিয়েছে। আর তখন নরেন্দ্র মোদী যখন বলে हिंदू और इटली का बेटी है, गांधी का वही है, कोई है, माँ बेटा का देश है, যখন এই কথাগুলো তখন বিজেপির লোকরা লোকের ভিতরে তুলা দিয়ে রাখে, তুলা। আর আমরা যদি কিছু বলি এই বিজেপি লোক, তাহলে এটা অসম্মানী হয়ে যায়। এভাবে তো ভারতবর্ষের জন্য ভাড়া অশিক্ষিত লোকের কাছে সবসময় শিক্ষিতগুলোই বুদ্ধি থাকে, এটা মনে রাখবেন আপনি। যেমন আমি উমাগান্ধী স্কুলের স্টুডেন্ট, আপনার উমাগান্ধী স্কুলের স্টুডেন্ট আছে রাজুদা বর্মা, যে মাস্টার হেডমাস্টার, আমার বন্ধু উমাগান্ধী স্কুলের হেডমাস্টার, আমার বন্ধু রাবতী বাড়ি। আপনাকে বলে দিচ্ছে, যেমন আমি মানিক সাহেব গেছিলে বা মানিক মাখন সাহেব গেছিলে, হবে পপুর সাহেব গেছিলে, তখন সাহায্য ছিল, আমি সবাই জানাইছিল ওরা শিক্ষিত হোক। প্রধানমন্ত্রী থেকে শিক্ষিত, প্রধানমন্ত্রী একজন অশিক্ষিত হোক। অশিক্ষিত লোকের বিরুদ্ধে কি কথা বলতে হবে? কথা বলার মতো কোনো ভাষা নেই। আজকে নমস্কার। তো স্পোর্টস নিয়ে কথা রেখেছেন, এর মধ্যে কি খারাপটা কি বলেছেন উনি? নমস্কার করার জন্য কাউকে শুনতে যাব না, কাউকে যেতে দেব। দেখেন তারা এই রাজনীতির জন্য অনেক কিছু করতে পারে। মাথা সংগঠন প্রতিনিধিতে ভোটে, কোথাও মন্ত্রীরাতে চলে, কোথাও মমস্থানে চলে, কোথাও পাহাড়ে চলে, কিন্তু তাদের কিন্তু মাথার সাথে বেশিরভাগই ঘর করছে, কিন্তু মাথাকে টার্গেট করছে, মাথা বিজেপিকে টার্গেট করছে, কিন্তু মাথা ছেড়ে বিজেপি থাকবে না। কারণ মন কি বাত অনুষ্ঠান করছে প্রধানমন্ত্রী, মন কি বাত করার পরিস্থিতিকে সর্বশ্রেষ্ঠ প্রধানমন্ত্রী বলছে আমরা সংস্কৃতিতে আমাদের কথা তো শুনি, জনগণের কথা শুনে একটা লিড করার দরকার মন কি বাত দিয়ে। কারণ যেটা বিষয় আছে মানুষের সমাজী, বিষয় আছে মানুষের দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে, মানুষের ইনকাম সোর্স নেই, তার উপরে আলোচনা করানো দরকার। কিন্তু আসলে যাই হোক, কিন্তু বিজেপি আইসিএসি তারা এটা লিলেশনে থাকবে, কারণ 2008 সালের আজ পর্যন্ত থাকবে, কারণ 28 সালে 27 মধ্যে কিন্তু জমা হয়ে যাবে। কারণ বিজেপি যেমন মানুষের সাথে মিথ্যা প্রতিশ্রুতি দিল, মানুষ কিন্তু সেরকম মিথ্যা প্রতিশ্রুতি দিল, পদ্ধতি কত হাজার এটাও করতে পারলো না, 10,000 চিকিৎসার জন্য বড় বড় কথা বলেছিল, সেটাও করলো না। কিন্তু পাহাড়ে তো এখন কোনো কাজই নেই, চিকিৎসার কাজ নেই। আগে যে চিকিৎসার কাজ দিয়েছিল এই পাহাড়, আর সমুদ্রে তো রেবার কাজ কমে দিল, কিন্তু আসলেও তাদের মানে সব থাকবে, তাদের চলবে, কিন্তু করতে দিল। যখন বিজেপি তাদের থেকে সরে আলাদা হয়ে গেল, কিন্তু বিজেপিও সেই অস্তিত্বটাও থাকবে বলে আমরা মনে করি না। কারণ এখন এই রাজ্যের সরকার বিজেপি সরকার হয়েছে কিন্তু প্রশাসনের জোরে,
আমরা গতকাল আমরা আলোচনা করছি, আজকেও বলছি প্রশাসনের বিরুদ্ধে রয়েছে। প্রশাসন যদি প্রতিপক্ষ ভূমিকা গ্রহণ করে কিছু রাজ্যের মানুষ গণতন্ত্র ফিরে আসবে। কারণ বিজেপি কারণ বিজেপি এখন তাদের বিদায় করে রয়ে গেছে, কিন্তু সারা রাজ্যে এখন পর্যন্ত কোনো কাজ করতে পারে না। বেকার স্বাস্থ্য বঞ্চিতরা জনগণের স্বাস্থ্যমূলক দ্রব্যমূল্য বৃদ্ধি, প্রতিমূল্য বাড়ছে, বাড়ছে, পেট্রোল পণ্যের দাম বাড়ছে, কিন্তু মানুষের কর্ম জীবন হারিয়ে যাচ্ছে। কিন্তু সেই জন্য কিন্তু বিজেপি সরকার কোনো ভূমিকা গ্রহণ করে না। যে উন্নয়ন কত কিছু করে ফেলছে, বাম সরকার যে এগুলা করে গেল, কিন্তু সেই কিছু এখন পর্যন্ত মেরামত করে রাখতে পারলো না। 7.5 বছর হয়ে গেল, বিভিন্ন জায়গার মধ্যে কিন্তু জঙ্গল হয়ে রইল, কিন্তু ভ্রমণ করতে কিন্তু বিজেপি একটা কিন্তু রয়েছে, কিন্তু রাস্তা থেকে ফিরিয়ে নিচ্ছে। কারণ মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে রেখেছে, রাজনৈতিক সেটা কিন্তু মানুষ আস্তে আস্তে বুঝতে পেরেছে, কিন্তু বন্ধু রয়েছে তারা এখনো বুঝতে পারছে না। কারণ একজনের 5 লক্ষ টাকা ইনকাম করতে 5 লক্ষ টাকা থেকে কিছু অংশ কিন্তু ফেলে শৃঙ্খল করার জন্য তাদেরকে কিন্তু কিছু টাকা দিয়ে যাচ্ছে। কিন্তু এইভাবে কিন্তু রয়েছে যে আমরা মনে করি, কারণ আমরা শহরতলিগুলোর মধ্যে আমরা দেখি, কিন্তু গ্রামগঞ্জে কোনো কাজ নেই, শহরে বড় কাজ নেই। যারা এখন রাজ্যগুলো ডাক্তার কমে গেল, কিন্তু আপনারা ভালো করে সাংবাদিকতারা যারা আসছেন আপনারা ভালো করে, কিন্তু আসলে এই সরকার মানুষের ধরে যে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে, কারণ এই প্রতিশ্রুতি কিন্তু আসতে হতে পারে না। প্রবাসী হলো কোথাও জাতিগত ভাবে কোনো না কোনোভাবে তাদেরকে এরেস্ট করতে হবে, এই জাতি না সেই জাতি। আজকে ভারতবর্ষের গণতন্ত্র, দেশের গণতন্ত্র ভাবে সেই রাজ্যে ধর্ম পালন করবে, সেটা হলো স্বাভাবিক। কিন্তু আসলে এই সরকার সবসময় একটা বেশিরভাগী সরকার, আমরা বলতাম বিজেপি সরকার, এই রাজ্যে আসার পর থেকে কিন্তু রাজ্যে বুলডোজার ব্যবহার করা চলছে, শহরে উঠছে, সাধারণ মানুষকে উচ্ছেদ করছে। কাউকে যেতে দেব না, যদি যাও তাহলে এই সুবিধা দেব না। আরে আমাদের সরকার, সেই সরকার থাকাতে আমাদের কেউ সুবিধা দেব কি দেব না আমরা দুজন নেব। এইভাবে মানুষের মনে নানাভাবে বিভ্রান্তি সৃষ্টি করে বাধা দানের মাধ্যমে এই ধরনের কথা যাতে না শুনে তার ব্যবস্থা হয়। এগুলো হয় না, সাময়িক হবে, কিন্তু লং রান হয় না। আমাদের সরকার এখন সারা ভারতবর্ষের মধ্যে আপনারা দেখেছেন সব প্রদেশে আমাদের সরকার অলমোস্ট আমাদের প্রায় যে 28টা রাজ্যের মধ্যে প্রায় বলতে গেলে 20টার উপরে আমাদের এখন সরকার আমরা চালাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর আশীর্বাদে। মানুষ চাইছে এরকম একজন প্রধানমন্ত্রী, অদ্ভুত লাগে। গত পরশুদিন তার আগের দিন বিহারের মধ্যে মানে কোন জায়গায় গেছে এই আরজেডি और যে কংগ্রেসের নেতৃত্বাধীন দুই নেতা রাহুল গান্ধী, ওনারা কি বলছেন, যেভাবে উস্কিয়েছেন সবাইকে, কি উস্কিয়েছেন, শেষ পর্যন্ত ওনাদের হজম হচ্ছিল না। মাননীয় প্রধানমন্ত্রী যে এক গরিব ঘর থেকে বলছি কথা বলি। ধলাই সামান্য ধন্যবাদ। আপনারা যে চ্যানেলে প্রতিযোগিতা করছেন সেই চ্যানেলে আমি ব্যক্তিগত বক্তব্য রাখবো। আপনার লাইভে আসছেন, কথা শোনাবেন। আচ্ছা, গত সিপিএমের পিরিয়ডে কতজন মানুষ মারা গেছে ত্রিপুরা রাজ্যে, এই হিসাবটুকু তারা দেওয়ার জন্য প্রস্তুত হোক না, বা আমাদেরকে বলুক না যে এতজন মারা গেছে। আজকে তো ত্রিপুরা রাজ্য হয়তো কিছু দুর্নীতি হয়েছে, এর মাধ্যমে এখানে মৃত্যুর সংখ্যাটা কমেছে। মানুষ তো মোটামুটি একটা স্বচ্ছন্দে রয়েছে, কিন্তু দুর্নীতি রয়েছে, এটা আমি অস্বীকার করছি না। তাই অল্প কিছু কথা আপনাকে অবগত করতে চাচ্ছি যে কি কারণে তারা এই বিজেপি পার্টিকে বিভিন্ন ধরনের প্রাথমিক বিন্যাস করছে। তারা বক্তব্য যে বিজেপি সরকার আসার পর বিভিন্ন ক্ষতি হয়েছে, ত্রিপুরা রাজ্যে অসংখ্য মানুষ মারা গেছে পিরিয়ডে। তখন তো আমরা ঘর বাড়িতে থাকতে পারছি না, আমি সামনে থেকে বলছি, তখন তো আমরা ঘর বাড়িতে আছি। এতটুকু আমার বক্তব্য। তাদেরকে আপনি অবগত করান যে এই ধরনের বক্তব্য না করার জন্য। নমস্কার। ঘর থেকে এসছে এতদিন তো বড় বড় যারা সিলভার স্পুনে
নিয়ে জন্মগ্রহণ করছেন তারাই প্রধানমন্ত্রী হন। আপনার চাই ওনার বাড়ি মুখ্যমন্ত্রী থেকে যে প্রধানমন্ত্রী হবে। বাড়িতে দাঁড়িয়ে তিনি বক্তব্য রেখেছেন এবং সেই বক্তব্য থেকে যে বিষয়গুলোকে জোরালো করার চেষ্টা করেছেন সেই বিষয়গুলো সম্পর্কে আপনারা অবগত হলেন। সেদিক থেকে আগামী রাজনৈতিক পরিস্থিতি কি, আগামী দিনে রাষ্ট্র রাজনীতিতে মশারিজীবী সম্পর্ক কোন জায়গায় গিয়ে দাঁড়াবে তা নিয়ে বোধহয় বিচার বিশ্লেষণ চলছে, আপনার মধ্যে চলবে। আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।